5 লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে সংসদে প্রধানমন্ত্রী। প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার। আন্তনগর ট্রেনে বসছে স্টারলিংক ইন্টারনেট। আগামী 2 মাস দেশে জ্বালানি সংকট হবে না, জানালো মন্ত্রণালয়। শরীয়তপুরে হামের প্রকোপ, এক শিশুর মৃত্যু। ট্রাম্পের অবরোধের মুখেও হরমুজ প্রণালী দিয়ে 20 জাহাজ পার। রেফারি বার্সেলোনাকে লুট করেছে, ক্ষুব্ধ হয়ে বললেন রাফিনহা। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সরকার সারা দেশে 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে আজ জাতীয় সংসদের অধিবেশনে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে 2879 জনের নিয়োগ প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। প্রশাসনিক এই উদ্যোগের পাশাপাশি ফ্রিল্যান্সিং খাতকে সমৃদ্ধ করতে দেশে পেপাল চালুর লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে এবং আইসিটি সেন্টারগুলোকে আরও কার্যকর করার পদক্ষেপ নেওয়া হয়েছে। শিক্ষাক্ষেত্রে বিদেশগামী শিক্ষার্থীদের জন্য ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ভিসায় জামানতবিহীন ঋণের সীমা 3 লাখ থেকে বাড়িয়ে 10 লাখ টাকা উন্নীত করা হয়েছে, যা বিশেষ করে জাপানগামীদের জন্য সহায়ক হবে। তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে প্রতিটি ইউনিয়নে 8 বিঘা, উপজেলায় 10 বিঘা জমিতে উন্মুক্ত খেলার মাঠ তৈরির পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এছাড়াও ক্রীড়াবিদদের জন্য বিশেষ ভাতা চালু করা হয়েছে, যার আওতায় প্রাথমিক পর্যায়ে 500 জন ক্রীড়াবিদ সুবিধা পাবেন। সরকারি নির্বাচনী ইশতেহার অনুযায়ী হাইটেক পার্কের উন্নয়ন ও ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করার কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। সামগ্রিকভাবে এই সিদ্ধান্তগুলো দেশের কর্মসংস্থান, শিক্ষা এবং ক্রীড়া খাতের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রধানমন্ত্রী তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন। প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করছে সরকার। দীর্ঘ 18 বছর পর পুনরায় চালু হওয়া বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে এই কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি আরও বলেন, এই পরীক্ষার নতুন এই পরিকল্পনায় বৃত্তির অর্থের পরিমাণ বৃদ্ধি এবং কত সংখ্যক শিক্ষার্থী এই সুবিধা পাবে তা নিয়ে নতুন করে পর্যালোচনা করা হচ্ছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে শিক্ষার্থীদের জন্য নতুন মানদণ্ড নির্ধারণের মাধ্যমে শিক্ষা গ্রহণে আরও বেশি উৎসাহ প্রদানের লক্ষ্য নির্ধারণ করেছে মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে বর্তমান সরকারের মূল লক্ষ্য হল শিক্ষার হারকে দ্রুত 96% উন্নীত করা এবং এই লক্ষ্য অর্জনে অনানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থাকেও শক্তিশালী করা হবে। যদিও কিছু শিক্ষার্থীর অনুপস্থিতি লক্ষ্য করা গেছে, তবে ভবিষ্যতে উপস্থিতি বাড়াতে এবং অভিভাবকদের চাহিদা পূরণে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। মূলত শিক্ষার্থীদের স্কুলমুখী করা এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যেই এই বৃত্তি কার্যক্রমকে আরও আধুনিক ও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় মন্ত্রণালয়ের সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক উপস্থিত থেকে পরীক্ষা কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। দেশের সব আন্তনগর ট্রেনে স্যাটেলাইট ভিত্তিক উচ্চ গতির স্টারলিংক ইন্টারনেট সেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ঈদ উল ফিতরের আগে পর্যটক, উপবন ও বনলতা এক্সপ্রেস পরীক্ষামূলকভাবে ফ্রি ওয়াইফাই সেবা চালু করে ব্যাপক সাফল্য পাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। BSCL এর তথ্য মতে পরীক্ষামূলক চলাকালীন যাত্রীরা প্রায় 11 টেরাবাইট ডেটা ব্যবহার করেছেন এবং QR কোড স্ক্যান করে সহজে নিরবচ্ছিন্ন সংযোগ পেয়েছেন। ট্রেনের সফলতার পর এখন দূরপাল্লার বাস ও ফেরিতেও এই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে, যাতে যাত্রীরা একক সাবস্ক্রিপশনের মাধ্যমে সব পরিবহনে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। বর্তমানে দুর্গম সীমান্ত হাওড় অঞ্চলের 111টি পয়েন্টে এই স্যাটেলাইট সেবা চালু রয়েছে এবং এটি মোবাইল নেটওয়ার্কের দুর্বলতা কাটাতে কার্যকর ভূমিকা রাখছে। যদিও চলন্ত যানবাহনের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের কিছু চ্যালেঞ্জ রয়েছে, তবে একটি টেকসই ব্যবসায়িক মডেল তৈরির মাধ্যমে বেসরকারি অপারেটরদের জন্যও এই সেবা উন্মুক্ত করার কথা ভাবছে কর্তৃপক্ষ। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছে, যা দেশের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে। একই সঙ্গে নিজস্ব স্যাটেলাইটের ব্যবহার বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে সেবা রপ্তানির সম্ভাবনাও যাচাই করছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী আজ সচিবালয়ের এক ব্রিফিংয়ে জানিয়েছেন যে চলতি এপ্রিল মাস সহ আগামী 2 মাস দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও নৌপথের জটিলতায়
ক্রুড অয়েল আমদানিতে কিছুটা বিঘ্ন ঘটলেও দেশে বর্তমানে পর্যাপ্ত মজুত রয়েছে বলে তিনি আশ্বস্ত করেন। মন্ত্রণালয়ের তথ্য মতে বর্তমানে দেশে 1 লাখ মেট্রিক টনের বেশি ডিজেল এবং প্রায় 32,000 মেট্রিক টন অকটেন মজুত রয়েছে। গত 1.5 মাসে সারা দেশে পরিচালিত 9,000-এর বেশি অভিযানে প্রায় 5.5 লাখ লিটার অবৈধ মজুতকৃত তেল উদ্ধার করা হয়েছে। ঢাকার পেট্রোল পাম্পগুলোতে ভিড় থাকলেও এটিকে প্যানিক বাইং হিসেবে উল্লেখ করে তিনি জানান, সরবরাহ কোনোভাবেই কমানো হয়নি। এছাড়া শিল্প কারখানার ডিজেলে কোনো ঘাটতি নেই এবং বেসরকারিভাবে 14 লাখ মেট্রিক টন জ্বালানি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী মে মাসের শুরুতে সৌদি আরব থেকে ভিন্ন রুটে ক্রুড অয়েল আসার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আগামী 2 মাসে জ্বালানি নিরাপত্তা নিয়ে জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। প্রতি মাসের মতো আগামী মাসে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনা করে তেলের দাম সমন্বয় করা হবে। এ সময় অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান ও অর্থদণ্ড আদায়ের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। শরীয়তপুরে হামরোগের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। গত 24 ঘন্টায় শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহিদ নামে 10 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে 20 জন রোগী ভর্তি রয়েছেন এবং পরিস্থিতি সামাল দিতে নতুন করে আক্রান্তদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মিতু আক্তার জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে সংক্রমণ ঠেকাতে এবং শিশুদের সুরক্ষায় অভিভাবকদের আরও বেশি সচেতন ও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ। স্থানীয় সচেতন মহল এই প্রাদুর্ভাব মোকাবেলায় দ্রুত কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন। মূলত শিশুদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে টিকাদান ও প্রাথমিক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। শরীয়তপুর সদর হাসপাতাল কর্তৃপক্ষ সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে বলে জানানো হয়েছে। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে চিকিৎসা শেষে সুস্থ হয়ে এক শিশু বাড়ি ফিরে গেলেও নতুন করে আরও 2 জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। সব মিলিয়ে জেলায় হামির এই বাড়ন্ত অবস্থা নিয়ে স্বাস্থ্য বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে। ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ সত্ত্বেও গত 24 ঘন্টায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে 20টিরও বেশি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, পারস্য উপসাগর থেকে আসা যাওয়া করা কার্গো ও ট্যাঙ্কারগুলো চলাচল শুরু করলেও সার্বিক সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই অবরোধ কার্যকর হলেও মার্কিন সেন্ট্রাল কমান্ড স্পষ্ট করেছে যে এটি শুধুমাত্র ইরানের বন্দরে যাতায়াতকারী জাহাজের জন্য প্রযোজ্য। অন্য গন্তব্যে জাহাজগুলো চলাচলের অনুমতি পাচ্ছে। নিরাপত্তার স্বার্থে অনেক জাহাজ ট্রান্সপন্ডার বন্ধ করে যাতায়াত করছে এবং মার্কিন বাহিনী বর্তমানে সমুদ্র মাইন অপসারণের মাধ্যমে নৌ চলাচলের নিরাপত্তা পুনরুদ্ধারে কাজ করছে। এদিকে অন্তত 8টি জাহাজ মার্কিন নির্দেশ মেনে ফিরে গেছে এবং কোনো সরাসরি সংঘর্ষের খবর পাওয়া যায়নি। বিশ্বের 20% জ্বালানি তেল এই পথ দিয়ে পরিবাহিত হওয়ায় আন্তর্জাতিক বাজারে উদ্বেগ থাকলেও কূটনৈতিক পর্যায়ে উত্তেজনার প্রশমনের চেষ্টা চলছে। সৌদি আরব, মিশর ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা তুর্কি প্রতিপক্ষের সাথে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন এবং আগামীকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখা এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক করাই এখন আন্তর্জাতিক মহলের প্রধান লক্ষ্য। সব মিলিয়ে হরমুজ প্রণালীতে চরম উত্তেজনার মাঝেও সীমিত পরিসরে বাণিজ্যিক কার্যক্রম চালু হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ ঝেড়েছেন বার্সেলোনা তারকা রাফিনহা। দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে 2-1 গোলে জিতলেও 2 লেগ মিলিয়ে সমতা ফেরাতে ব্যর্থ হয়ে বিদায় নিতে হয়েছে বার্সাকে। ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা রাফিনহা ম্যাচ শেষে দাবি করেন, বার্সেলোনাকে পরিকল্পিতভাবে লুট করা হয়েছে। তার মতে ফেরান তোরেসের গোল অফসাইডে বাতিল করে এবং এরিক গার্সিয়াকে লাল কার্ড দেওয়ার মতো রেফারির বেশ কিছু সিদ্ধান্ত ছিল অবিশ্বাস্য বিতর্কিত। রাফিনহা প্রশ্ন তোলেন, ওয়েফার কাছে প্রথম লেগের ভুল নিয়ে আপিল করার পরও কেন গুরুত্বপূর্ণ ম্যাচে বারবার একই ধরনের ভুলের পুনরাবৃত্তি ঘটছে। তিনি আরও অভিযোগ করেন, অ্যাটলেটিকো মাদ্রিদ বারবার ফাউল করলেও রেফারি তাদের কাঠ না দেখিয়ে বার্সার বিরুদ্ধে কঠোর ছিলেন। রাফিনহার ভাষায়, বার্সেলোনা ভালো খেললেও জয়ের সুযোগটি তাদের কাছ থেকে অন্যায়ভাবে ছিনিয়ে নেওয়া হয়েছে। শেষ পর্যন্ত রেফারির পক্ষপাতমূলক আচরণের কারণেই বার্সা সেমিফাইনালের স্বপ্ন ভেঙেছে বলে মনে করেন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। মূলত রেফারির উপর ক্ষোভ থেকেই তিনি ম্যাচটিকে লুট হিসেবে অভিহিত করেছেন। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ায় বার্সা শিবিরে এখন চরম হতাশা ও অসন্তোষ বিরাজ করছে। এই ছিল আজকের সংবাদ।
সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।